ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাস মডাল অক্সিলারি। আজকের ক্লাসে তোমরা শিখতে চলেছো মডাল অক্সিলারি দিয়ে কিভাবে ট্রান্সলেশন করতে পারো অতি সহজে, এবং অক্সিলারির যে ব্যবহারগুলো রয়েছে সঠিক ব্যবহার তোমরা এই ক্লাসে শিখতে পাবে। এই ক্লাসটা হতে চলেছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। দেখো এখানে কিছু আমি বাক্য লিখেছি। তো প্রথমত আমরা এই বাক্যগুলো ট্রান্সলেশন করব, যদিও বাক্যগুলো ছোট ছোট, কিন্তু ছোট বাক্য ট্রান্সলেশন করলেই আমরা কিন্তু অক্সিলারি বেসিকটা বুঝতে পারবো। আর বড় বাক্য ট্রান্সলেশন করার জন্য কিন্তু আমি আলাদা ভিডিও দিয়েছি যে কি করে বড় করা যায় বাক্য, তোমরা এই ক্লাসের পরে দেখে নিতে পারো। তো যাই হোক, তো এখানে দেখো আমি চারটা অক্সিলারি রেখেছি, ক্যান, মে, কুড আর মাইট। এগুলোর মানে কিন্তু চারটাই এক। যেমন দেখো ক্যান মানে পারি বা পারে বা পারেন, ওটা সাবজেক্ট হিসেবে যা হওয়ার হবে আর কি। পারিও হতে পারে, পারেও হতে পারে, পারেন হতে পারে, মানে এই টাইপের হলেই, মানে প্রেজেন্টে হলেই তুমি ক্যান মানে ধরে নাও পারি। আর মে মানে কি পারি। আবার দেখো কুড মানেও কিন্তু পারি, এই দেখো পারি লিখেছি। আবার কুড মানে পারতামও লিখেছি। আর মাইট মানে কি, মাইট মানেও পারি, কিন্তু আবার আমি পারতামও লিখেছি। তাহলে কখন পারতাম কখন পারি সেটা বুঝতেই পারছো, আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো এখানে যে ক্যান মানে হচ্ছে পারি, এটা সামর্থ্যতা বোঝায়। যেমন আমি সাইকেল চালাতে পারি, তার মানে কি আমার সাইকেল চালানোর ক্ষমতা আছে, সামর্থ্যতা আছে, অ্যাবিলিটি আছে। আবার যদি বলি দেখো মে মানে পারি, এটা অনুমতি। যেমন তুমি ক্লাসে ঢুকছো, বলছো স্যার আসতে পারি, তাহলে দেখো যে পারি, তাহলে এই পারি শব্দটা কিন্তু অনুমতি চাওয়ার ক্ষেত্রে আসছে। তখন কিন্তু তুমি পারার জন্য কি লিখবে, ক্যান লিখবে না, তখন লিখবে হচ্ছে মে। আবার যদি পাস্ট টেন্সে আমি চলে যাই এই কথাটাই, যেমন আমি অতীতকালে বা শৈশবে সাইকেল চালাতে পারতাম, তার মানে কি আমার অতীতকালে এই সক্ষমতাটা ছিল, তাহলে এই সক্ষমতা মানে সামর্থ্যতা আছে, ছিল। তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন আমি ক্যান মানে পারি আর লিখবে না, তখন লিখবে কুড মানে পারতাম লিখে দেবে। তো একইভাবে যখন অনুমতি যখন অতীতকালে চলে যাবে তখন তুমি মাইট লিখবে। তবে অতীতকালের ক্ষেত্রে অনুমতিটা কিন্তু তেমন আসে না। আবার যদি এসে যায়, সিচুয়েশন অনুসারে যদি এসে যায়, তখন তুমি অবশ্যই মাইট মানে পারতাম ইউজ করবে। মাইটের স্পেশাল কিছু কোয়ালিটি আছে। আমি এই কটা বাক্য, এই বেসিক কটা বাক্য কমপ্লিট হলে আমি কিন্তু এই স্পেশালের দিকে চলে যাবো। সবগুলোর কিন্তু স্পেশাল ইউজ আছে, সেগুলো কিন্তু আমি তখন শেখাবো। তো যাই হোক, এগুলো আগে করে নিই। আচ্ছা, এইবার আমি দেখো ক্যান আর মেয়ের ক্ষেত্রে সম্ভাবনা লিখেছি। তার মানে সম্ভাবনা বোঝালে তুমি ক্যানও ইউজ করতে পারো, আবার মেয়েও ইউজ করতে পারো। আবার অতীতকালের ক্ষেত্রে তাই, এই যে এখানেও তাই, সম্ভাবনা বোঝালে এখানে সামর্থ্য হবে না, এখানে সম্ভাবনা হবে। এই সম্ভাবনা বোঝালে তুমি কুডও লিখতে পারো, মাইটও লিখতে পারো। সম্ভাবনা সেটা কেমন, ধরো আমি বললাম আজ বৃষ্টি হতে পারে, বা সে আসতে পারে। দেখো আমি বললাম আজ বৃষ্টি হতে পারে, আমি মেঘ দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বললাম বৃষ্টি হতে পারে, তার মানে সম্ভাবনা রয়েছে। দেখো তাহলে সম্ভাবনার ক্ষেত্রে তুমি কি করতে পারো, তখন এই পারের জন্য তুমি ক্যানও লিখতে পারো, মেয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা অনুসারে তুমি যা মনে হবে তাই তুমি লিখে দেবে। আবার যদি বলি সে আজ বাড়ি ফিরতে পারে বা আসতে পারে, তাহলে সে আসতে পারে, দেখো আসতে পারে বললাম, দেখা গেল জ্যামে পড়ে গেছে, ট্রাফিক জ্যামে পড়ে গেছে, তাহলে দেখা গেলো সে আসতে পারলো না। আমি আসতে পারে বললাম মানে সে, আমি দেখলাম যে না এখন মানে এখনো তো রাত হয়নি, তাহলে সন্ধ্যা আছে, তাহলে নিশ্চয়ই বাড়ি আসতে পারে। বা ওই টাইপের বাক্য, যেমন সে যেতে পারে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে না হয়তো যেতে পারে, হঠাৎ করে দেখা গেলো সে যে গুজে রেডি হলো, বৃষ্টি শুরু হয়ে গেল, তাহলে তো আর যেতে পারলো না। তারপরে সম্ভাবনা, আইডিয়া করে আমি বললাম যেতে পারে, আইডিয়াটা, তাহলে আইডিয়া বোঝালে তখন কিন্তু সেক্ষেত্রে কি লিখবো, তখন আমরা কেন লিখতে পারি, মেয়েও লিখতে পারি। তো যাই হোক, বাক্যে না দেখলে কিন্তু আমরা ট্রান্সলেশনটা বুঝতে পারবো না। দেখো এখানে কি আছে, যে আমি সাঁতার কাটতে পারি। ট্রান্সলেশন করার আগে আমাকে দেখতে হবে এখানে কয়টা ওয়ার্ড আছে। দেখো আমি একটা ওয়ার্ড, আর সাঁতার কাটতে পারি এটা কিন্তু একটা ঘটনা বোঝাচ্ছে, তাই এটাকে একটা ওয়ার্ড ধরতে হবে। সাঁতার কাটতে পারি একটা ওয়ার্ড। তাহলে এটা আমি ট্রান্সলেশন করতে গেলে দেখো রুলটা কি আছে, দেখো প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, আমি ইংলিশকে আই, তাই না। সাবজেক্টের পরে তুমি হচ্ছে যে অক্সিলারি হবে সেই অক্সিলারিটা তোমাকে ইউজ করতে হবে। তাহলে সাঁতার কাটতে পারি, তাহলে এখানে এই যে পারি, পারা ইংলিশ আমি জানি চারটাই হয়, ক্যান, মে, কুড, মাইট, চারটাই হয়। তাহলে এখানে কি হবে, সাঁতার কাটতে পারি, তার মানে কি সাঁতার কাটা আমার সক্ষমতা রয়েছে, আমার অ্যাবিলিটি আছে, সামর্থ্যতা আছে। তাহলে এখানে কিন্তু হবে কি ক্যান। তাহলে এখানে কি লিখবো, সাবজেক্টের পরে কি আছে রুলটা, অক্সিলারি, তাহলে অক্সিলারি এখানে কি হবে, ক্যান। তাহলে অক্সিলারি পরে কি লিখতে হয়, মেন ভার্ব। সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, এই যে মেন ভার্ব। তাহলে এখানে মেন ভার্ব দেখো এর মধ্যে আছে, ভার্বের মধ্যে থাকবে, এটা তো ভার্ব, সাঁতার কাটতে পারি ভার্ব, তাই না। তাহলে অক্সিলারি ভার্বটা আমি লিখে দিয়েছি। এবার সাঁতার কাটা ইংলিশ কি, সুইম, SWIM, সুইম।
তার মানে কি আই ক্যান সুইম। আর তো বাক্যের অংশ নাই, তাহলে আর লিখলাম না, এখানে শেষ হয়ে গেছে। তো একইভাবে পরের বাক্যটা দেখো, সে আজ বাড়ি ফিরতে পারে। তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে দেখিনি। সে একটা মানুষ, সে একটা ওয়ার্ড। আজ একটা সময়বাচক শব্দ, তাহলে এটা আলাদা একটা ওয়ার্ড। আর বাড়ি একটা আলাদা একটা বাড়ি বোঝাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা এই একটাতেই একটা ধরবো। আর ফিরতে পারে, এটা কিন্তু দুটো মিলে একটা ওয়ার্ড হচ্ছে না। ফিরতে পারে একটা কাজ, তাহলে আমি এটাকে একটা করলাম, ফিরতে পারে। তাহলে এখানে ভার্ব কোনটা? ফিরতে পারে হচ্ছে ভার্ব। আর সাবজেক্ট কি? সে, তাই না? অবজেক্ট কি ফিরতে পারে, কাকে ফিরতে পারে? দেখো অবজেক্ট নাই। যাই হোক, তাহলে বাড়ি ফিরতে পারে, দেখো বাড়ি। এবার অবজেক্টের পরে আমরা কি খুঁজি? প্রেপোজিশন খুঁজি। আর কি খুঁজি? এক্সট্রা ওয়ার্ড খুঁজি। একটা বাক্য কি করে বড় করতে হয় এর উপরে কিন্তু একটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তো যাই হোক, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিহ্নিত করার পর এখানে তো অবজেক্ট নেই, কারণ কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি ফিরতে পারি, কাকে ফিরতে পারি? দেখো অবজেক্ট নেই, কাকে ফিরতে পারি? উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে যেগুলো পড়ে থাকবে সেগুলোকে আমরা কি বলি? প্রিপোজিশন পার্ট না হয় এক্সট্রা ওয়ার্ড। তো দেখো তো বাড়িটা প্রিপোজিশন পার্ট হবে কিনা, বা আজ প্রিপোজিশন পার্ট হবে কিনা। দেখো আজের সঙ্গে বাড়তি কিছু যুক্ত নাই, তাহলে এটা কিন্তু মূল শব্দ, এটা প্রিপোজিশন পার্ট নয়। তাহলে মূল শব্দ হলো, ওটাকে আমরা এক্সট্রা ওয়ার্ড বলি। আর বাড়ি, বাড়ি ফিরতে পারি, বাড়ির সঙ্গেও দেখো কিছু এক্সট্রা যুক্ত নাই, তাহলে এটাও কিন্তু এক্সট্রা ওয়ার্ডের মতো মনে হচ্ছে। আবার এখানে বাড়ি বলতে বাড়িতে ফিরতে পারি এরকমও কিন্তু বোঝায়। তাহলে সেক্ষেত্রে বাড়িতে তে তখন কিন্তু বাড়তি যুক্ত রয়েছে। বাড়ি মূল শব্দ, বাড়িতে তে বাড়তি, তাহলে সেক্ষেত্রে হতো কি? প্রেপোজিশন পার্ট, তাই না? তাহলে এখানে তো বাড়িতে লেখা নাই, শুধু লিখেছি আমি কি? বাড়ি। সে আজ বাড়ি ফিরতে পারে। তাহলে বাড়ি যখন আছে তখন এটাকে আমি এক্সট্রা ওয়ার্ডই ধরতে পারি, বা প্রিপোজিশন পার্টও ধরতে পারি, কারণ বাড়িতে ধরলে আবার প্রিপোজিশন পার্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি ট্রান্সলেশন করছি। তাহলে ট্রান্সলেশনটা দেখে নাও। সাবজেক্ট প্রথমে লিখতে হয়, তাহলে সাবজেক্ট এখানে কি হবে? সে ইংলিশ কি? হি। সাবজেক্টের পরে কি লিখবো? অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অক্সিলারি কি? পারা। তাহলে এই পারা কি হবে? এই চারটার মধ্যে কোনটা হয় বলো? সে আজ বাড়ি ফিরতে পারে। আমি বললাম সে আজ বাড়ি ফিরতে পারে, দেখা গেল ট্রাফিক জ্যামে পড়ে গেল, তাহলে কেমন করে ফিরবে, তাই না? তার মানে আমি আইডিয়া করে বলেছি সে আজ বাড়ি ফিরতে পারে, সম্ভাবনা আছে ফেরার, তাই না? নাও ফিরতে পারে, সেটা অন্য কথা, প্রাকৃতিক দুর্যোগ হলে নাও ফিরতে পারে। তাহলে এইটা কিন্তু আইডিয়া করে কথা বোঝাচ্ছে, মানে সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে দেখো সম্ভাবনা হলে কি হয় দেখে নাও, কেন হয়, আবার এই দেখো সম্ভাবনা দুটোই হয়। দেখো আমি দুটো তীর দিয়ে বলে দিয়েছি, ক্যান মানেও হয়, ক্যান মানে পারি, আবার মে মানেও পারি। তুমি যে কোনো একটা লিখলেই হলো। তাহলে এখানে কি লিখবে বলো? যার যেমন হচ্ছে সে সেটা লিখে দেবে অবশ্যই। তাহলে হি ক্যান, তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব হয়ে গেল। এবার লেবো কি? মেন ভার্ব। তাহলে এখানে মেন ভার্ব কোনটা? এই ফিরতে পারার এই ভার্বের মধ্যেই রয়েছে মেন ভার্ব। তাহলে পারা হয়ে গেল ফেরা। ফেরা ইংলিশ কি? রিটার্ন। এই রিটার্ন। সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব হয়ে গেল। এবার দেখো অবজেক্ট আছে কিনা? অবজেক্ট তো নেই, আমরা খুঁজে পাইনি এখানে। এবার লিখবো প্রিপোজিশন পার্ট। দেখো তো প্রিপোজিশন পার্ট কোনটা? এখানে দুটাই দেখো এক্সট্রা ওয়ার্ড, কিন্তু এই এক্সট্রা ওয়ার্ডের মধ্যে একটু প্রিপোজিশনের গন্ধ আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটা লিখে দেবো বাড়ি। বাড়ি ইংলিশ কি? হোম। আচ্ছা, এবার এক্সট্রা ওয়ার্ড পড়ে আছে, লাস্টে এক্সট্রা ওয়ার্ড লিখে দিলে হয়ে গেল। আমি বলেছিলাম এক্সট্রা ওয়ার্ডটা লাস্টে লিখলেও হবে, ফার্স্টে লিখলেও হবে। তবে এক্সট্রা ওয়ার্ড অ্যাকচুয়ালি কোথায় লিখতে হয় এটা শিখতে গেলে তোমাদের অ্যাডভার্ব শিখতে হবে। তো অ্যাডভার্ব ক্লাসে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো। একইভাবে পরের বাক্যটা আমি ট্রান্সলেশন করছি। দেখো, তুমি এখন ক্লাসে ঢুকতে পারো। তাহলে তুমি একটা ওয়ার্ড, এখন এটা সময়কে বোঝাচ্ছে। ক্লাস একটা স্ট্রাকচার, একটা শ্রেণীকক্ষ, আলাদা একটা ওয়ার্ড। আচ্ছা, ঢুকতে পারা এটা কিন্তু একটা বোঝাচ্ছে। ঢুকতে পারা ভার্ব, সাবজেক্ট হচ্ছে তুমি। আচ্ছা, এবার কি অবজেক্ট দেখো আছে কিনা, কি কাকে দিয়ে প্রশ্ন করো অবজেক্ট পাবে, কি ঢুকতে পারো, উত্তর নেই, কাকে ঢুকতে পারো, উত্তর নেই, মানে অবজেক্ট নেই। তাহলে এবার যে দুটো ওয়ার্ড পড়ে আছে দেখো তো প্রিপোজিশন পার্ট আছে কিনা। ক্লাস মূল শব্দ, ক্লাসে এ বাড়তি আছে, তাহলে এটা প্রিপোজিশন পার্ট। আচ্ছা, আর এখনটা হচ্ছে এটা প্রিপোজিশন বোঝাচ্ছে না, তার মানে এক্সট্রা ওয়ার্ড। ব্যাস, এবার এটা ইংলিশে লিখলে কি দাঁড়াবে? দেখো সাবজেক্ট লেখো প্রথমে, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ। আচ্ছা, সাবজেক্টের পরে কি আছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে পারা, ঢুকতে পারো। তাহলে এই পারা ইংলিশ কি বলো? এই চারটের মধ্যে কোনটা হবে? যে তুমি এখন ক্লাসে ঢুকতে পারো, তার মানে আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি এতক্ষণে বাইরে দাঁড়িয়েছিলে, আমি বললাম ঠিক আছে এখন আমার কাজ হয়ে গেছে, এখন তুমি ঢুকতে পারো, অনুমতি দিলাম, তাই না? অনুমতি বোঝাচ্ছে। তাহলে অনুমতি হলে কি হয় দেখে নাও, মে হয়। তাহলে কি হবে? ইউ মে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তাহলে মে হলো। তারপরে কি? মেন ভার্ব। মেন ভার্ব এখানে কি? ঢোকা। ঢোকা ইংলিশ কি? এন্টার। এন্টার। তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, এবার অবজেক্ট। অবজেক্ট তো নেই। প্রিপোজিশন পার্ট কি আছে? ক্লাসে, তাই না? তাহলে ক্লাসে প্রিপোজিশন পার্ট কি করে লেখা হয়? আগে লেখা হয় প্রিপোজিশন, তারপরে লেখা হয় ওয়ার্ডটা, তাই না? তাহলে ক্লাস এ, তাহলে ইংলিশে লিখলে কি হবে? এ ক্লাস। তার মানে
ইন দ্য ক্লাস বা এন্টার দ্য ক্লাস করলেও ঠিক, ঠিক আছে। এবার কি আছে, এখন ইংলিশ কি নাও, তাহলে নাও ওয়ার্ডটা তুমি প্রথমেও লিখতে পারো নাও ইউ মে এন্টার দ্য ক্লাস বা নাও ইউ মে এন্টার ইন দ্য ক্লাস, ঠিক আছে। এক্সট্রা ওয়ার্ডটা আমি কি বলেছিলাম তোমাদের, হয় ফার্স্টে লিখবে না হয় লাস্টে লিখবে। আচ্ছা নেক্সট, এবার খবরটা মিথ্যাও হতে পারে, তাহলে খবরটা একটা ওয়ার্ড, মিথ্যাও একটা ওয়ার্ড হতে পারে, এটা ভার্ব, তাই না। তাহলে সাবজেক্ট কি আছে এখানে, খবরটা টা থাকলে দা হয়, দা নিউজ। সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পরে কি লিখবো, অক্সিলারি ভার্ব। তাহলে যে হতে পারে যে ভার্ব, এই ভার্বের মধ্যে বলো তো এটা এই পাড়া ইংলিশটা কি হতে পারে, খবরটা মিথ্যাও হতে পারে, তার মানে আইডিয়া, সম্ভাবনা, তাই না। তাহলে সম্ভাবনা বোঝালে কে দেখে নাও, এই ক্যানও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে এটা লিখলেই হলো। কি লিখবো তাহলে বলো, আচ্ছা লিখলাম ক্যান, দ্য নিউজ ক্যান, তাই না। তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এবার কি লিখবো, মেন ভার্ব। মেন ভার্ব কোনটা, হওয়া, হওয়া ইংলিশ কি বি বা বিকাম, একটা লিখলেই হলো, দ্য নিউজ ক্যান বি। আচ্ছা এবার কি আছে, অবজেক্ট কি হতে পারে, মিথ্যা, তাহলে মিথ্যা ইংলিশ কি, ফলস। এবার মিথ্যাও দেখো কোনো শব্দের সঙ্গে ও থাকলে আমরা কি লিখি, ট্রু, তাহলে দ্য নিউজ ক্যান বি ফলস ট্রু। আচ্ছা নেক্সট, আমি তোমাকে টাকাটা ধার দিতে পারি, তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে, আমি একটা ওয়ার্ড, তোমাকে একটা ওয়ার্ড, টাকাটা একটা ওয়ার্ড, ধার দিতে পারি একটা ওয়ার্ড। তো তাহলে এটা আমরা ইংলিশে লিখবো, তাহলে প্রথমে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট কি আমি, আমি ইংলিশ কি আই। আচ্ছা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তাহলে ধার দিতে পারি, এই যে পারি, এই পারা ইংলিশ, তাহলে কি হবে এখানে, যে আমি তোমাকে টাকাটা ধার দিতে পারি, কি মনে হচ্ছে, সম্ভাবনা না সামর্থ্য, সামর্থ্য তো হবে না, সামর্থ্য তো হবে না, অনুমতিও হবে না এখানে, তাহলে দেখো তো সম্ভাবনা হবে কিনা, হ্যাঁ একটু সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আই ক্যান লিখতে পারি, তাই না। তবে এখানে আমার কিছু কথা আছে, এখানে কিন্তু একটু অ্যাডভান্স অক্সিলারি না বুঝলে কিন্তু এটা একটু সামান্য ভুল হতে পারে, ঠিক আছে। তো আপাতত আমি যা বুঝেছি, যা বুঝিয়েছি তার ভিত্তিতে এটা করে দিচ্ছি, তাহলে কি হবে, আই ক্যান, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এগুলো মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কি আছে, এই যে এখানে ভার্বের মধ্যেই সব থাকবে, ভার্বের মধ্যেই ধার দেওয়া একটা ওয়ার্ড, এটা একটা ভার্ব, তাই না। তাহলে পারা হয়ে গেছে, এবার ধার দেওয়া ইংলিশ কি, ডেট, তাহলে আই ক্যান ডেট। আচ্ছা তাহলে কি হলো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব হয়ে গেছে, এবার লিখবো অবজেক্ট, দেখো তো অবজেক্ট আছে কিনা, এই ভার্বকে প্রশ্ন করো, অবজেক্ট পেতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হয়, কি ধার দিতে পারি, কাকে ধার দিতে পারি, দেখো দুটিরই উত্তর আছে দেখো। তাহলে দুটি উত্তর থাকলে আমরা কাকের উত্তরটা আগে নিই, ঠিক আছে। আগে বলি কি ধার দিতে পারি, টাকাটা, উত্তর আসছে কি টাকাটা, তাহলে এটাও একটা অবজেক্ট। এবার কাকে ধার দিতে পারি, দেখো তোমাকে, কাকে, তোমাকে, তাহলে এটাও একটা অবজেক্ট। দুটি অবজেক্ট থাকলে আমরা কোন অবজেক্ট আগে লিখি, যেটা হচ্ছে কাকের উত্তর সেটা আগে লিখি। যেমন দেখো কাকে ধার দিতে পারি, এটা মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ তাহলে কাকের উত্তরটা আগে লিখবে, দুটো অবজেক্ট থাকলে কি করব, কাকের উত্তরটা আগে লিখবো। তাহলে কাকে ধার দিতে পারি, তোমাকে, তাহলে তোমাকে ইউ লিখবো। এবার তারপরে অবজেক্ট, যেখানে দেখো সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেন ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে দুটো, তাহলে দুটো পরপর লিখে দিলে হয়ে গেল। তাহলে আগে কাকের উত্তর লিখলাম, তারপরে কি এর উত্তর লিখবো, টাকাটা ইংলিশ কি, টা থাকলে দা লিখি আমরা, দা অ্যামাউন্ট। আচ্ছা এবার আমি একটু, এতক্ষণ আমি ক্যান আর মে বোঝালাম, একটু কুটটা বুঝিয়ে দিই। কুটটা খুবই সোজা, একই জিনিস, এখানেও দেখো এই কথাগুলোই বলা আছে, দেখো এখানে যা বলা আছে দেখে নাও, এই যে সামর্থ্যতা অনুমতি, সামর্থ্যতা অনুমতি, সম্ভাবনা সম্ভাবনা, একই কথা বলা আছে, শুধুমাত্র এই যে একটু পাস্ট বোঝাবে এই আর কি। যেমন দেখো কুড মানে কি, এখানে লিখেছি আমি পারতাম, তার মানে অতীতকালে বোঝাবে। যেমন দেখো এই বাক্যটা যে আমি একটু চেঞ্জ করে দিই, যে আমি সাঁতার কাটতে পারি না বলে আমি বললাম পারতাম, তাহলে কি দাঁড়াচ্ছে, ধরো এখানে আমি বললাম পারতাম, তার মানে এখন পারি না, অতীতকালে পারতাম, এখন কিন্তু পারি না, আমি শৈশবে সাঁতার কাটতে পারতাম। তাহলে সেক্ষেত্রে যখন তুমি ইংলিশে লিখবে তখন একই রুল ফলো করবে, সাবজেক্ট লিখলাম সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের এখানে কিন্তু আলাদা হয়ে যাবে, কি অক্সিলারি হবে এখানে বলো তো, পারতাম আছে, সামর্থ্য বলেছে ঠিকই আছে, সামর্থ্য বললে দুটি হয়, কেন হতে পারে, আবার সামর্থ্য বললে কুডও হতে পারে, যেহেতু অতীতকালে পারতাম আছে তাই এখানে আমরা কিন্তু লিখবো কি কুড, এই কুড লিখবো। তো একইভাবে সে আজ আমার বাড়ি ফিরতে পারে না বলে, পারতো বললে কি আসবে, মানে সে আজ তখন হবে না, এটা কিন্তু আজ বললে হবে না, তাহলে এখানে বলতে হবে গতকাল বা গত রবিবারে এরকম বলতে হবে, তাহলে গতকাল এরকম বলতে হবে। তাহলে এখানে কি হবে, সে হয়ে যাবে হি কুড হয়ে যাবে, এখানে হি কুড।
হি কুড রিটার্ন হোম, এই টুডে কিন্তু হবে না, টুডের জায়গায় কি হয়ে যাবে ইয়েস্টারডে, তাই তো? হ্যাঁ, পরেরটা দেখো, তাহলে তুমি এখন ক্লাসে ঢুকতে পারো, তাহলে এটাও আমরা অতীতকালে করলে খুব একটা ভালো হয় না বাক্যটা, এটা কিন্তু অতীতকালে করা যায় না। যাই হোক, যদি অতীতকালে করা যেত তাহলে ওখানে কিন্তু আমরা মাইট লিখতে পারতাম। মানে অতীতকালে যদি অনুমতি দেওয়া হয়, কোনো স্যার দেখা গেল অতীতকালে অনুমতি দিচ্ছে, সে দিতে পারতো, অ্যালাউ করতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি লিখবো, এই যে অনুমতি হলে কি হয়, এই যে অনুমতি দুটোই আছে দেখো অনুমতি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইট লিখবো। যদিও মাইটের স্পেশাল ব্যাপার একটু পরে আমি শেখাচ্ছি। আচ্ছা, এইবার আমি একটু একটু অ্যাডভান্সে চলে যাচ্ছি। এতক্ষণ আমি বেসিক শেখালাম, এবার একটু অ্যাডভান্সে যাচ্ছি। দেখো অ্যাডভান্স কি, অ্যাডভান্সে মনে রাখবা, আমরা যদি এই যে দেখো এই দুটো টেন্স কিন্তু আমরা প্রেজেন্ট ইউজ করছি, শুধুমাত্র প্রেজেন্ট। আর যখন আমি ভবিষ্যতে চলে যাব বা অতীতে চলে যাব, এই মাইটটা কিন্তু আমরা তিনটাতে ইউজ করতে পারি। এই মাইটটা আমরা প্রেজেন্ট, এই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। হয়তো বুঝতে পারছো না, একটু ওয়েট করো, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। আর কুডটা আমরা ইউজ করবো অ্যাডভান্সের ক্ষেত্রে, আগের গুলো কিন্তু থাকবে, আগের নিয়মগুলো থাকছে, সঙ্গে আমি একটু অ্যাডভান্স শেখাচ্ছি। এখানে কুড কোন ক্ষেত্রে ইউজ হবে, যখন ভদ্রতা বোঝায়, মানে ভদ্রভাবে যদি কোনো কিছু আমি বুঝাতে যাই, তখন কিন্তু আমি কুড ইউজ করতে পারি। ঠিক আছে, আবার এটা আবার কি বলতো, তাহলে এখানে দুটো জিনিস বোঝাচ্ছি আমরা। একটা হচ্ছে সামর্থ্যতাও আছে, সামর্থ্য থাকছে সঙ্গে, এটা কিন্তু বাদ যাবে না, সামর্থ্যতা বোঝাবে। আর সেই সঙ্গে স্পেশাল যেটা, সেটা হচ্ছে ভদ্রতা, মানে ভদ্রভাবে কোনো কিছু আমি বলছি, তখন কিন্তু কুড ইউজ করব। যেমন দেখো, খেয়াল করো এখানে যে আমি তোমাকে টাকাটা ধার দিতে পারি, এই বাক্যটাই খেয়াল করো। তাহলে বলো, আমি তোমাকে টাকাটা ধার দিতে পারি, কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, তাই না? তাহলে সম্ভাবনা বোঝালে কি হয় বলো, কেন হতে পারে, মেয়েও হতে পারে। কিন্তু তুমি খেয়াল করো, একটা লোক, অসহায় লোক তোমার বাড়িতে এসছে, তোমার চেনা লোক, আত্মীয়, এসে বলছে টাকা ধার দিতে হবে। তুমি দেখছো আমারও তো দুরবস্থা, আমি কেমন করে ধার দেবো, তখন তুমি কিন্তু তাকে বলবে কি, যে আমি তোমাকে টাকাটা ধার দিতে পারি, আগামী দিন বা কোনো একদিন দিতে পারি। তাহলে এই কথাটা যখন বললাম যে দিতে পারি, তখন কিন্তু তুমি অবশ্যই হার্শ ভাবে বলতে হবে না, কঠোর ভাবে বলতে হবে না, তোমার একটু সহানুভূতি জুড়ে যাবে, তার মধ্যে একটু ভদ্রতা জুড়ে যাবে, যে দেখো আমিও অসুবিধায় আছি, হ্যাঁ ধার দিতে পারি। তাহলে এখানে তোমার দেখো পোলাইটনেস চলে আসছে, ভদ্র ভাবটা একটা চলে আসছে, সিম্প্যাথি ভাবটা চলে আসছে। যখন তোমার কথার মধ্যে ওই রকম একটা ভাব চলে আসবে, তখন তোমাকে কিন্তু কুড ইউজ করতে হবে। অন্য অক্সিলারি মনে হলেও সেটা না ইউজ করে তোমাকে কিন্তু ভদ্রতাটাকে ইউজ করতে হবে। কারণ তুমি নিজেই বুঝতে পারো, দেখো আমি বললাম আমি তোমাকে টাকাটা ধারতে পারি, তাহলে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, আর ভদ্রভাবে বলা উচিত এরকম বোঝাচ্ছে। বলো তো কোনটা ইম্পর্টেন্ট, ওই লোকটা কোনটা, এই 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 সিচুয়েশনে কোনটা ইম্পর্টেন্ট? ভদ্রভাবে বলাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ তুমি ডাইরেক্ট বলে টাকাটা ধার দিতে পারি, কথা একটু হার্শ হয়ে গেল। তুমি বলে হ্যাঁ টাকাটা ধার দিতে পারি, দেখো ভদ্রতা এখানে কিন্তু যুক্ত হয়ে গেল। তখন এখানে কিন্তু তুমি ওই অন্য অক্সিলারি মনে হলেও এখানে কিন্তু ভদ্রতার অক্সিলারিটা কিন্তু এখানে বেটার হবে। তারপরে তুমি এখানে ক্যান মে ইউজ করতে পারো, সম্ভাবনা বোঝালে ক্যান মে দুটো ইউজ করা যায়, এটা গুড। কিন্তু যখন তুমি কুড ইউজ করবে, তখন কিন্তু এটা হয়ে গেল কি বেটার বা বেস্ট। তারপরে তুমি দুটাই ইউজ করতে পারো। মানে নর্মাল যখন তুমি ছোট ক্লাসে যদি পড়ো, কোনো রাইটিং স্কিল লিখতে যাচ্ছ, তাহলে তুমি ক্যান ইউজ করে চালিয়ে দাও। কিন্তু যখন তুমি চাকরির পরীক্ষায় বসছো, তখন কিন্তু তোমাকে একটু অ্যালার্ট হতে হবে, তখন তোমাকে কিন্তু ম্যাচুরিটি দেখাতে হবে, তখন তুমি এখানে কিন্তু কুড লিখবে। বা স্মার্ট ইংলিশ বলতে গেলে তোমাকে অবশ্যই এখানে কিন্তু ক্যান না বলে কি বলতে হবে, কুড বলতে হবে। কিন্তু ক্যান বললেও কিন্তু হবে, মানে কলকল ল্যাঙ্গুয়েজে সবই চলে। নেক্সট দেখো, তুমি পরীক্ষাতে পাশ করতে পারো, তাহলে এখানে আমি বললাম তুমি পরীক্ষাতে পাশ করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দেখো কুড মানে পারতাম, তাই তো, পাস্ট টেন্স। দেখো এখানে কিন্তু আমি পাস্ট টেন্স ইউজ করেছি, কিন্তু মানে আসছে কি বলতো, প্রেজেন্ট টেন্সের মানে আসছে না। অর্থাৎ এই দুটো কিন্তু টেন্সের ধার ধারছে না এখানে। এই যে দেখো, এই প্রেজেন্ট টেন্সের মানে চলে আসছে পারি, পারি মানে চলে আসছে, পারি বা পারে একই কথা। তাহলে এখানে আমি তোমাকে টাকাটা ধার দিতে পারি, দেখো পারি, পারি কিন্তু প্রেজেন্ট, তাহলে হওয়া উচিত ছিল কিন্তু এই প্রেজেন্ট গুলো। কিন্তু দেখো আমি কুড ইউজ করলাম, কেন ইউজ করলাম, কারণ এ অন্যান্য বৈশিষ্ট্য মানে পোলাইটনেস বৈশিষ্ট্যটা এখানে কিন্তু বহন করছে। তাহলে অক্সিলারি কাজকে এখান থেকে কিন্তু আমরা অক্সিলারি সংখ্যাটা পেতে পারি। অক্সিলারি কাজ হচ্ছে ভার্বটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেয়। মানে অক্সিলারি বলতে এখানে কিন্তু মডাল অক্সিলারি। আর আমরা জানি যে অক্সিলারি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাজ, হ্যাভ বোঝায়। এগুলো কি করে বলো তো, এগুলো কালকে নির্দেশ করে। যেমন দেখো আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস,
তার মানে কি এখন ভাত খাচ্ছি, দেখো প্রেজেন্ট টেন্সকে বোঝানোর জন্য অ্যাম ইউজ করা হলো, অ্যাম ইউজ করলেই সেটা হয়ে গেল প্রেজেন্ট। আর যদি বলি ওয়াজ, ওই যে অ্যামের জায়গায় যদি ওয়াজ ইউজ করি, আই ওয়াজ ইটিং রাইস, তাহলে কিন্তু হয়ে গেল আমি ভাত খাচ্ছিলাম, মানে অতীতকাল বোঝাচ্ছে। দেখো তার মানে অ্যাম আর ওয়াজ এগুলো কি অক্সিলারি ভার্ব, তো এই অক্সিলারি ভার্বের তাহলে ফাংশনটা কি বলতো, এখানে প্রেজেন্ট আর পাস্টকে বোঝাচ্ছে, মানে কালকে নির্দেশ করছে, সময়কে নির্দেশ করছে, যে বর্তমান সময়ে না অতীত সময়ে। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ আর ওগুলো হচ্ছে শুধু অক্সিলারি বলা হয়। আর আমি আজকে যে ক্লাস করাচ্ছি এগুলো কিন্তু মোডাল অক্সিলারি। তার মানে মোডাল অক্সিলারি কিন্তু কালকে বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে, এ কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ভার্বের স্পেশাল বৈশিষ্ট্য, মানে যেগুলো দরকার, যেখানে যে অ্যাটিটিউড যে গেস্টার দরকার সেটা প্রকাশ করছে। তার মানে মোডাল অক্সিলারির সঙ্গে কিন্তু এখানে ক্লিয়ার হলো। আবার দেখো এই মোডাল অক্সিলারি কখনো কখনো কিন্তু অক্সিলারি মতো ব্যবহার হতে পারে। যেমন দেখো আমি যদি বলি, দেখো এই দেখো আমি সাঁতার কাটতে পারি, আর বললাম আমি সাঁতার কাটতে পারতাম, এখানে দেখো কাল নিয়ে আসলো, দেখো টেন্স নিয়ে আসলো, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, তাহলে এক্ষেত্রে কিন্তু মোডাল অক্সিলারিটা দেখো অক্সিলারি মতো কাজ করলো। তো যাকে এত কনফিউশনের দরকার নেই, ওই জন্য মোডাল অক্সিলারি কিন্তু একটা ক্লাসে আমি সম্পূর্ণ শেখাতে পারবো না, কারণ বৃহৎ বড় একটা সিলেবাস, শর্টকাট শেখালে কিন্তু অনেক কিছুই ছাড়া পড়ে যাবে। তো যাই হোক আমি এর জন্য পরবর্তীকালে আরো অ্যাডভান্স ক্লাস আনার চেষ্টা করব। যাই হোক দেখো তাহলে এখানে তুমি পরীক্ষাতে পাশ করতে পারো, এটা একটু দেখো। তার মানে পারতাম থাকলেই যে সবসময় কুড হবে এমন কিন্তু না, ওই বিশেষ বৈশিষ্ট্যটা প্রকাশ করলে তখন কিন্তু কি হবে বলা যাচ্ছে না। তার মানে দেখো কুড আর মাইট এটা কিন্তু আমি স্টার দিলাম, তার মানে এগুলো প্রেজেন্টেও হতে পারে, এটা তো প্রেজেন্ট, এগুলো পাস্ট হওয়া সত্ত্বেও প্রেজেন্টেও হতে পারে, আবার পাস্টও হতে পারে, আবার ফিউচারও হতে পারে। তার উদাহরণ আমি দিচ্ছি, একটু পরে দাঁড়াও। এই বাক্যটা একটু দেখে নিই, তুমি পরীক্ষাতে পাশ করতে পারো, আপাতভাবে কি মনে হচ্ছে, আমি আগে ট্রান্সলেশনের রুলটা ফলো করি, তুমি একটা ওয়ার্ড, পরীক্ষাতে একটা ওয়ার্ড, পাশ করতে পারো একটা ওয়ার্ড। তাহলে এটা ইংলিশে লিখলে কি দাঁড়াচ্ছে, তাহলে প্রথমে লিখবো আমি সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে তুমি, তুমি ইংলিশ কি ইউ, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এখানে বলো পারো, পারা ইংলিশ কি, তুমি পরীক্ষাতে পাশ করতে পারো। একটা আইডিয়া করে বলছি না, ফেলও তো করতে পারো, পরীক্ষা দাও বললাম, পরীক্ষা দাও পাশ করতে পারো, মনে হচ্ছে পাশ করবে, তাহলে এটা কিন্তু আমি আইডিয়া করে বলছি, তাই না, তাহলে সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে কি হবে এখানে ইউ, দেখো সম্ভাবনা বোঝালে কি হয়, দেখো দুটি হয়, কেন হয়, মেও হয়, তাহলে কি লিখবো আমি, এবার একটু মে লিখি আমি, ইউ মে, তাহলে অক্সিলারি পরে কি লিখতে হয়, মেন ভার্ব, তো মেন ভার্ব এখানে কোনটা, পাস করা হচ্ছে, এই যে পাস করতে পারো এটা ভার্ব, তাই না, সম্পূর্ণটাই ভার্ব, তাহলে পাস করা হচ্ছে মেন ভার্ব হলো পাস, ইউ মে পাস। আচ্ছা এবার দেখো তো অবজেক্ট আছে নেই, কি পাস করতে পারো, এখানে প্রশ্ন করতে হবে কি পাস করতে পারো, দেখো উত্তর নেই, অবজেক্ট নেই, কাকে পাস করতে পারো, দেখো উত্তর নেই, অবজেক্ট নেই। তাহলে পরীক্ষাতে এটা কি প্রিপোজিশন পার্ট, দেখো তো পরীক্ষা মূল শব্দ, তে বাড়তে, তাই না, প্রিপোজিশন পার্ট, তাহলে প্রিপোজিশন পার্ট উল্টে লেখো, তাহলে আগে লেখো তে, ইন, তারপরে লেখো পরীক্ষা, দা এক্সাম, দায়ের ব্যবহার যেখানে শুনতে ভালো লাগবে সেখানে তুমি লিখে দেবে এক্সামিনেশন বা এক্সাম। তাহলে কি হলো এখানে, ইউ মে পাস ইন দা এক্সামিনেশন। তো এইবার আমি তোমাকে একটু বলে দিই মাইটের আরেকটু ব্যবহারটা তোমাকে আমি বলে দিচ্ছি। এই দেখো মাইট, কি বললাম, মাইটটা হচ্ছে এই অনুমতির ক্ষেত্রে অতীতকালে হলে ব্যবহৃত হয়, এটা তো টেন্সের মতো কাজ করলো, কিন্তু মাইটের স্পেশাল গুণ হচ্ছে যে আমি একটা বাক্য বললাম, সেই বাক্যটা সম্ভাবনা বোঝালেও কিন্তু হয়, মানে মাইট হয়, তাহলে এখানে হচ্ছে ভবিষ্যতে অনিশ্চয়তা, মানে অনিশ্চয়তা বোঝাবে, অনিশ্চয়তা বোঝালে কিন্তু তখন কিন্তু আমরা মেয়ের জায়গায় কিন্তু মাইট ইউজ করি। আমি এই দুটো মুছে দিয়েছি, এগুলো তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, যেগুলো মুছে দিয়েছি, মানে খাতায় একটু টুকে রাখলে মনে হয় ভালো হয়, মানে আগের গুলো তো আমি মুছে দিয়েছি, তো ওগুলো একটু খাতায় টুকে রাখলে ভালো হয়, ওগুলো কিন্তু থাকছেই সঙ্গে, মানে এই দুটো কমন, এই যে এখানে যা যা লেখা আছে তাই তাই লিখেছিলাম আগে, তো ওগুলো থাকছে সঙ্গে, কিন্তু এক্সট্রা এগুলো জুড়ে যাচ্ছে, যে অনিশ্চয়তা যখন বোঝাবে তখন কিন্তু আমরা মাইটের ব্যবহার করি, মানে অনিশ্চয়তা মানে পুরোপুরি বেশি অনিশ্চয়তা বোঝাবে। যেমন দেখা আমি বললাম তুমি পরীক্ষায় পাশ করতে পারো, ধরো সামনে একটা চাকরি পরীক্ষা আছে, আমি বললাম তুমি পরীক্ষাটা দাও, এই পরীক্ষাটা দাও, ধরো বিসিএস পরীক্ষাটা দাও, পাশ করতে পারবে, তোমার অ্যাবিলিটি দেখে মনে হলো আমার পাশ করতে পারবে, কিন্তু তখন তুমি কি ভাববে যে আমি 98% সম্ভাবনা পাশ করবো না 50% সম্ভাবনা পাশ করবো, নর্মালি কিন্তু আমরা ধরে নিব যে 50% সম্ভাবনা পাশ করবো। আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, এই কথাটার মানে কি, এই কথাটার মানে কিন্তু 98% সম্ভাবনা আছে বৃষ্টি হবে, তার মানে সম্ভাবনাটা কিন্তু বুঝতে পারছি যে না বৃষ্টি হবে, মানে সম্ভাবনাটা আধিক্য, মানে হবেই এরকম একটা ব্যাপার, আর নাও হতে পারে বাই চান্স। আর যখন বলি তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, বিসিএস এক্সাম পাশ করতে পারবে বা ক্র্যাক করতে পারবে, তখন ব্যাপারটা কিন্তু 50-50 হয়ে গেল, মানে ভবিষ্যতে অনিশ্চয়তাটা বেড়ে গেল, তাই না। তখন তোমরা কি করবে জানো,
তখন তোমরা মে ইউজ না করে মাইট ইউজ করবে। তাহলে দেখো তুমি এখানে পরীক্ষায় পাস করতে পারো, মে ইউজ করেছি দেখো, কিন্তু যখন অনিশ্চয়তার বেড়ে গেল, পরীক্ষায় পাস করতে পারো, বিশেষ পরীক্ষায় পাস করতে পারো, তখন তুমি এখানে মাইট ইউজ করতে পারো, মাইট। এবার অনেকের মনে হতে পারে স্যার মে লিখলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করলে তোমার মধ্যেকার ম্যাচুরিটি প্রকাশ করে আরো বেশি করে। চাকরির পরীক্ষায় যদি কোনোদিন তোমরা গ্রামার ফেস করো চাকরির পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ম্যাচুরিটি দেখাতে হয়, তোমরা জানো ভালো করে। আর স্কুল লেভেলের জন্য এতটা না হলেও হয়। এই বাক্যগুলো দেখলে দেখো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সে আমাকে আগামীকাল ডাকতে পারে, তাহলে এখানে কয়টি ওয়ার্ড আছে? সে আমাকে আগামীকাল একটা সময়বাচক শব্দ, আর ডাকতে পারে একটা ওয়ার্ড। তাহলে এখানে আমরা ইংলিশে লিখলে কি লিখবো? সে, হি। আচ্ছা, অক্সিলারি ভার্বটা কি আছে? ডাকতে পারে, বলো তো কি হবে এখানে? কল মানে ডাকা, কিন্তু পারা, এই যে এখানে এই পারা অক্সিলারিটা কি হবে এখানে? কোন মডেল অক্সিলারি হবে? সে আমাকে ডাকতে পারে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে না হয়তো? তাহলে এখানে সম্ভাবনা বোঝালে কি হয় দেখে নাও, কেন হবে? মেয়েও হতে পারে, তাই না? আবার আমি বলেছিলাম এই সম্ভাবনা যদি অনিশ্চয়তা বোঝায়, যদি বলি সে আমাকে ডাকতে নাও পারে, মনে হয় না সে আমাকে ডাকবে, এরকম বললো, দেখো পারে থাকতে হবেই বললেই যে পারে থাকলেই বলে যে তোমার এই মেয়ে তারপরে ক্যান হবে এমন নয়, কিন্তু পারে নাও থাকতে পারে। কথাটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারে, যেমন সে আমাকে মনে হয় না ডাকবে। এই দেখো মনে হয় না ডাকবে, এখানে কিন্তু পারে শব্দটা নাই। তাহলে মনে হয় না ডাকবে, যে সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে সম্ভাবনা বোঝালেই কিন্তু তোমাকে এই মানে মডাল গুলো লিখতে হবে, মানে মে বা ক্যান লিখতে হবে। তাহলে মনে হয় না সে আমাকে ডাকবে, তাহলে এটা মে বা ক্যান লিখলে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আরেকটা আমরা ডিপ ভাবি, দেখো সম্ভাবনা নাই, অনিশ্চয়তা বোঝাচ্ছে না, তখন কিন্তু মাইট লেখাটাই বেটার। তাহলে এখানে তাহলে কি হবে? সে আমাকে আগামীকাল ডাকতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে নর্মালি, ডাকতে পারে, ডাকার সম্ভাবনাটাই বেশি, এরকম মনে হচ্ছে না? না অনিশ্চয়তা বোঝাচ্ছে? সে আমাকে, আমি তোমাকে বললাম যে সে আমাকে আগামীকাল ডাকতে পারে, বা তারা আমাকে তাদের বিয়েতে নিমন্ত্রণ করতে পারে, মানে আমি শিওর, প্রায় শিওর, তাই না? যদিও 100% শিওর না, কিন্তু তারপরে নিশ্চয়তা আছে সে ডাকতে পারে, তাহলে এখানে কিন্তু মেয়ে হবে। আর আমি মনে হয় না ডাকবে এরকম যদি বলি, তাহলে একদম অনিশ্চিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু মাইট হবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে এবার। তাহলে সে আমাকে ডাকতে পারে, তাহলে কি হবে? আমি খুব তাড়াতাড়ি ট্রান্সলেশন করে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে ট্রান্সলেশন করে নিতে পারো, তাহলে সুবিধা হবে। আমি একটু স্পিডে করছি, নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? হি মে কল, আচ্ছা আমাকে লিখবো অবজেক্ট মি, আর আগামীকাল হচ্ছে টুমোরো, ব্যাস। এবার পরের বাক্য কি আছে? সে সেখানে সময় মতো আসতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই। তাহলে সে সেখানে সময় মতো আসতে পারে, এখানে কয়টা ওয়ার্ড দেখে নাও? সে একটা ওয়ার্ড, সেখানে একটা জায়গা, আচ্ছা সময় মতো এটা একটা সময়বাচক শব্দ, আর আসতে পারে এটা কিন্তু একটা ওয়ার্ড। তাহলে এখানে আসতে পারে কি হবে? এখানে সে সেখানে সময় মতো আসতে পারে, কিন্তু আমি নিশ্চিত নই। তাহলে এই আমি নিশ্চিত নই কথাটা যদি না বলতাম, তাহলে কিন্তু এখানে সে এখানে সময় মতো আসতে পারে, এটা কিন্তু মে হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আমি নিশ্চিত নই বলে কিন্তু আরো প্রবলেম করে দিয়েছি না, অনিশ্চয়তার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তাহলে এখানে সম্ভাবনা দেখো, সে সময় মতো আসতে পারে, আসবেই এমন বলছি না, আসতে পারে, সম্ভাবনা। তাহলে সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে মে হলে সম্ভাবনা, আবার ক্যান হলো সম্ভাবনা, তাই না? আবার দেখো মে হলো সম্ভাবনা, আবার কি মাইট হলো সম্ভাবনা, কিন্তু এই সম্ভাবনাটা একটু অনিশ্চয়তাটা বেশি থাকবে। অর্থাৎ এখানে আমরা কি লিখবো বলতো? হি মাইট, আশা হচ্ছে কাম, হি মাইট কাম। এবার সময় মতো ইংলিশ কি বলতো? আচ্ছা এখানে আগে আমরা দেখো এখানে সময় মতো একটা ওয়ার্ড, আর সেখানে একটা ওয়ার্ড, তাহলে এখানে আমরা লিখবো দেয়ার আগে, আর সময় মতো হচ্ছে ইন টাইম, কমা দিয়ে কি বাট, কিন্তু আমি নিশ্চিত নই, বাট আই এম নট শিওর, বা আই ক্যানট বি শিওর বললেও হবে, আই এম নট শিওর, আমি হই না নিশ্চিত। ঠিক আছে, পরেরটা দেখো, সে জোরে দৌড়াতে পারে, তাহলে কি হবে? এটা সে জোরে দৌড়াতে পারে, এটা কি হবে বলো? সে একটা ওয়ার্ড, জোরে একটা ওয়ার্ড, দৌড়াতে পারে একটা ওয়ার্ড। দেখা যাক কে ভাবছো। নিশ্চয়ই তোমরা আগে ভেবে নেবে, যখন আমি একটা বাক্য বলবো না, তোমরা তাড়াতাড়ি ভেবে নেবে, মানে ঠিক হচ্ছে কিনা মিলিয়ে নেবে, প্রয়োজনে ভিডিওটা পজ করবে, আমার বক্তব্য যে স্পিড হয় ভিডিও পজ করে নেবে। তাহলে সে জোরে দৌড়াতে পারে, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে সে, হি। আচ্ছা এবার অক্সিলারি, তাহলে কি হবে? সে জোরে দৌড়াতে পারে, তার মানে কি দৌড়ানোর সক্ষমতা রয়েছে, পারে, তাহলে এখানে কি হবে? ক্যান, হি ক্যান, অক্সিলারি মেন ভার্ব, রান
জোরে হচ্ছে কি ফাস্ট বা ফাস্টার। আজ সে অফিসে আসতে পারে, তাহলে আজ একটা ওয়ার্ড, সে একটা ওয়ার্ড, অফিসে একটা ওয়ার্ড, আসতে পারে একটা ওয়ার্ড। তাহলে প্রথমে লিখো এক্সট্রা ওয়ার্ডটা লিখে দিই টুডে। তাহলে সে সাবজেক্ট। আচ্ছা এবার সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব কি হবে? আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তাহলে সম্ভাবনা হলে কি হয় দেখো তো, মে মানে সম্ভাবনা, আবার অনিশ্চয়তা, সম্ভাবনা যদি অনিশ্চয়তা বোঝায় তাহলে হবে মাইট। তাহলে এখানে কি মনে হচ্ছে, মে না মাইট বলো? সে অফিসে আসতে পারে। ধরো তুমি অফিসে চাকরি করো, কোন একজন এসে বলছে অমুক বাবু অফিসে আসবেন না, তখন তুমি বলে না সে আসতে পারে, হ্যাঁ আসতে পারে, অফিসে আসতে পারে। তার মানে কি তুমি জানো দৈনিক আসে, তার মানে আসার সময়টাই প্রবল, অনিশ্চয়তা বোঝাচ্ছে না। তার মানে এখানে কি হবে, মে হবে। এই মে হলো, তাহলে টুডে হি মে, তারপরে হচ্ছে মেন ভার্ব কাম। এবার অফিসে কি হবে, তাহলে এখানে টু দা অফিস অথবা ইন দা অফিস। টু অফিস শুধু অফিস লিখলেও হবে, এখানে দা না লিখলেও হয়, আবার ইন অফিস লিখলেও হবে। দিকে বোঝালে আমরা টু লিখি। হ্যাঁ, প্রিপোজিশন পার্ট 2 ক্লাসে আমি ক্লিয়ার করবো এগুলো। আমি জোরে দৌড়াতে পারতাম, তাহলে এখানে আমি একটা ওয়ার্ড, জোরে একটা ওয়ার্ড, দৌড়াতে পারতাম কিন্তু একটা ওয়ার্ড। তাহলে প্রথমে লিখলাম আমি সাবজেক্ট। এবার কোন অক্সিলারি হয় বলো? আমি দৌড়াতে পারতাম, তার মানে কি সমর্থতা বোঝাচ্ছে, কিন্তু অতীতকালে পারতাম, আগে পারতাম, অর্থাৎ এখানে হবে কি, এই যে সামর্থ্যতা বোঝালে কি হয়, ক্যান হয়, আর এখানে পারতাম হলে পাস্ট টেন্স হলে কি হয়, এই কুড হয়। তাহলে এখানে কি হবে, আই কুড। আই কুড, মেন ভাব হচ্ছে রান। এবার জোরে ইংলিশ কি, ফাস্ট, ফাস্টার, বেশি জোরে দৌড়াতে পারতাম, এখন একটু কম জোরে দৌড়াতে পারি, তাই না? তাই এখানে ফাস্টার লিখলাম আমি এখানে, বা শুধু ফাস্ট লিখলেও হবে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আমি বলেছিলাম যে মাইট এটা কিন্তু তিনটা টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আর এই ক্যান কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, এই পার্টটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, তাই বলেছিলাম তো। তাহলে খেয়াল করে দেখো, মানে এটা আরেকটু অ্যাডভান্স হচ্ছে। হ্যাঁ, মানে অ্যাডভান্সও আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি তোমাদের, বেসিক অ্যাডভান্স। তোমরা একটা কাজ করবে, তোমাকে এই কমেন্টে একটু বলবে যে তোমাদের ক্লাসগুলো বেসিকের জন্য আলাদা ক্লাস আর অ্যাডভান্সের জন্য পার্ট 2 ক্লাস করব কিনা, না একই ক্লাসে যখন একটা অক্সিলারি ধরবো আমি, একই ক্লাসে মানে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স অবধি শেখাবো। দেখো বেসিক থেকে অ্যাডভান্স অবধি শেখাতে গেলে দেখো সব অক্সিলারি কিন্তু আলোচনা হলো না, মাত্র 4টা অক্সিলারিতেই মানে ক্লাসটা আধা ঘন্টা পার হয়ে গেল। তো তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করবে, কারণ এখানে আমি একটু কনফিউজড ফিল করছিলাম যে কি করব। তোমরা আমাকে সাজেস্ট করবে অবশ্যই কমেন্টে। তো দেখো এখানে যে আমি বলেছিলাম যে এই মাইটটা হচ্ছে তিনটা টেন্সে ইউজ হয়। তুমি এখানে খেয়াল করো একটা জিনিস, সে আমাকে আগামীকাল ডাকতে পারে। তাহলে আমি বলেছিলাম অনিশ্চয়তা বোঝালে কি হবে, মাইট হবে। এখানে কিন্তু দেখো অনিশ্চয়তা বোঝাচ্ছে না, তাই না? এখানে কিন্তু আরেকটু অ্যাডভান্স জুড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সে আমাকে আগামীকাল ডাকতে পারে, এটা সম্ভাবনা বোঝাচ্ছে, তাই তো? তাই বলেছিলাম তো, তাই আমরা দেখো মে লিখেছিলাম এখানে, তাই তো। আর যদি বলতাম যে না মনে হয় না সে আমাকে ডাকবে, তাহলে এটা অনিশ্চয়তা বোঝাতো, তাহলে কি হতো, মাইট হতো। কিন্তু আর একটা জিনিস তোমরা জুড়ে নাও এখন, যে যখন তোমার এই যে প্রেজেন্ট টেন্স, শুধু না প্রেজেন্ট টেন্স বাদ, পাস্ট টেন্স ফিউচার টেন্স বোঝাবে, তখন তুমি কিন্তু আর এখানে সম্ভাবনা বোঝালেও মানে অনিশ্চয়তা না বোঝালেও তুমি কিন্তু আর এই মে লিখতে পারবে না। তার মানে সে আমাকে আগামীকাল ডাকতে পারে, দেখো আগামীকাল একটা ফিউচার টেন্স হয়ে গেল না, আগামীকাল ডাকতে পারে। কিন্তু যদি আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলছি আমি, কিন্তু তবু ফিউচার সেন্স আসছে না। তো ফিউচার সেন্স আসলে তুমি কিন্তু এখানে মে না লিখে মাইট লিখবে। বিষয়টা কিন্তু আরেকটু জটিল হয়ে গেল। দেখো এই জটিল থেকে জটিলতর আমি বলছি, তোমরা হয়তো এখান থেকে তোমাদের ছুটে যাচ্ছে, কারো কারো ছুটে যাচ্ছে হয়তো, কিন্তু দেখো শেষ অবধি তোমাকে তো একদিন না একদিন শিখতেই হবে, তাই না? স্মার্ট ইংলিশ জানতে গেলে কিন্তু তোমাকে শিখতেই হবে এগুলো সবই। তো ওই জন্য আমাকে কিন্তু বলতে হচ্ছে, ওই জন্য আমি তোমাদের বললাম যে তোমরা আমাকে সাজেস্ট করো যে অ্যাকচুয়ালি আমি কি করব।